যারা তেলের দাম বাড়ানোর পর জ্বালানি তেল বলছে খুব সামান্যই বাড়ানো হয়েছে, এবং কোনো একজন কেউ কি বলেছেন আমি ঠিক জানি না সত্য নইতা, যে এটি ব্যবসায়ীরা, দেখেন জ্বালানি তেলের ব্যবসায়ীরা, পেট্রোল পাম্পের মালিকদের সরকারকে অভিনন্দন জানিয়েছে। এটি একটি ভর্তুকি খাত, দীর্ঘদিন ধরে চলে আসছে। আপনি ইচ্ছে করলেই কিন্তু এখানে মূল্য সংযোজনের নামে ইচ্ছে করে বাড়াতে পারেন না। আরেকটি বিষয় আমি এখানে বলে রাখি, আপনি এভাবে ভর্তুকি দিচ্ছেন কেন? এই ভর্তুকির বিরুদ্ধে আমি বারবার কথা বলেছি আমার এই সাংবাদিকতা জীবনে। আমি বলি, আপনি যখন জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছেন, কাকে দিচ্ছেন? এই ভর্তুকি কে নিচ্ছে? যার 5টি গাড়ি, সে পাচ্ছে বেশি। হ্যাঁ, কিন্তু তার কিন্তু বেশি দামে জ্বালানি তেল কেনার সক্ষমতা আছে। তা আপনি কি ভর্তুকির একটা ন্যায়ত স্ট্রাকচার কখনো করেছেন? এই সরকার 2 মাসে করতে পারতো কি পারতো না আমি জানি না, অতীতেও করা হয়নি। অর্থাৎ ভর্তুকি কোথায় প্রয়োজন? গণপরিবহনে। খেয়াল করেন, আপনি আমি যে বাসে চড়ি সেখানে ভর্তুকি দেবে, ভাড়া বাড়বে না, সবাই সুবিধা পাবে। কোথায়? কৃষি ক্ষেত্রে, যেখানে কৃষকের আসলেই ভর্তুকি প্রয়োজন তাকে দেওয়া হবে। এখন যে ভদ্রলোকের 5টা গাড়ি চলে, যার বিলাসবহুল গাড়ি রয়েছে, আপনি দেখেন যে আমাদের এখানে প্রচুর বিলাসবহুল গাড়ি রয়েছে উচ্চ দামের, একটা 2500-3000 সিসি একটা গাড়ি। সাধারণ যারা মানুষ তারা কিন্তু, যারা প্রাইভেট কার চালান 800 সিসি, ওই 3000 সিসি গাড়ির মালিক তার কত লিটার তেল লাগে? আপনি কিন্তু আপনার আমার পয়সায় ভর্তুকি দিচ্ছেন। আমি সেটাই বলি, ভর্তুকিটাও আবার ন্যায়ত দেওয়া উচিত। এগুলো দীর্ঘদিনের একটা সংকট তৈরি হয়েছে, এবং ওভারঅল কিন্তু আপনি দেখেন জিনিসপত্রের দাম সব বেড়ে যাচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসলে আপনার কথায় উঠে এসেছে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা একটু তার কাছ থেকেও শুনে আসতে চাই। জাহেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জ্বালানি নিয়ে কথা বলছিলাম, দাম বাড়ানোর পরও যে চিত্র খুব একটা বদলেছে সেটি আসলে হয়নি, বরং অন্যান্য জিনিসের দাম, পণ্যের দাম আরও বাড়বে সামনে, সেটি হচ্ছে ধারণা করা হচ্ছে। আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের আমার সহ-আলোচক হারুনকে। যে বিষয়টি, হারুন রশিদকে যে বিষয়টি অবতারণা করেছেন, এটা নিয়ে 2 ধরনের বক্তব্য। আমি যেটা বলবো, এখানে একটা বিষয় আমি একটা জায়গায় একটু মূল্য একই জায়গায় রেখেছিল, এইটার এক ধরনের প্রতিক্রিয়া ছিল। আমরা হয়তো এটা নিয়ে সমালোচনা, এটাকে আপনি পজিটিভ ভাবে দেখছেন না নেগেটিভ ভাবে দেখছেন? আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা সরকারের একটা পজিটিভ ডিসিশন ছিল। যদিও এটা অনেকে এটার সাথে দ্বিমত পোষণ করেন, শক্তভাবে করেন, কিন্তু আমি আমার যুক্তিটা বলি যে আপনি দেখেন, জ্বালানি তেলের জন্য আপনি পাম্পের সামনে দীর্ঘ সারি, এটা এক ধরনের বিষয় ছিল, এটা নিয়ে এক ধরনের সমালোচনা ছিল, হয়রানি হচ্ছিল, এটা এক সমালোচনা ছিল। কিন্তু এটার সাথে সরাসরি হয়তো 20,000 লোক জড়িত ছিল, না হয় 2 লক্ষ লোক জড়িত ছিল। কিন্তু আজকে যখন আপনি জ্বালানির মূল্য বাড়িয়ে দেওয়া হলো, তখন বাংলাদেশের এই 20 কোটি লোক এর সাথে সম্পৃক্ত হয়ে গেল, সাফারার হয়ে গেল। এই 20 কোটি লোকের উপর এর প্রভাব পড়লো, আপনি সর্বত্র এটা প্রভাব পড়বে। এবং আমি যেটা মনে করি, শুধু তাই নয়, আপনি দেখেন যে 15% যদি জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়ে থাকে, যেখানে করা হয়েছে, সেইখানে আপনি বাসের ভাড়া 15% বাড়িয়ে দিচ্ছেন। তাইলে বাস কি শুধুমাত্র জ্বালানি চলে? এটা কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নেই, এটা শ্রমিকদের মজুরি নেই, মেনটেনেন্স নেই, চাকার দাম নেই বাসের। এই জাতীয় প্রত্যেকটা ক্ষেত্রে এই কাজটি হবে যে আপনি জিনিসের দাম দেখা যাবে 15%, 20%, 30% এটা বেড়ে যাচ্ছে, যেখানে এটা 5%, 2%, 1% এখানে জ্বালানির কন্ট্রিবিউশন। আপনি যদি সবজির বাজারে দেখেন, জাহেদ চৌধুরী, একটু আপনার কথা প্রসঙ্গে আমি বলি। আমি যেটা বলতে চাচ্ছি, সর্বক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে বলেন, আপনি সমস্ত ক্ষেত্রে এটার যে ইম্প্যাক্ট পড়বে, সরকারের পক্ষে এটাকে সামাল দিয়ে সত্যিকার অর্থে সাধারণ মানুষের পক্ষে যায়, সাধারণ মানুষ এর থেকে উপকৃত হয়, এই অবস্থা বজায় রাখাটা কঠিন হবে। যে কারণে সার্বিকভাবে মূল্যস্ফীতি হবে সারা দেশে, সর্বত্র, এবং এটার প্রভাব আমাদের অর্থনীতিতে আরো বেশি পড়বে। যেটা শুধুমাত্র ভর্তুকি দেওয়ার কারণে একটা ক্ষেত্রে হতো, IMF হয়তো ছাড় করতো না টাকা, কিংবা এটা নিয়ে এক ধরনের সমালোচনা হতো। আজকের যদি আপনি দেখেন, কালকে জ্বালানির মূল্য বৃদ্ধি হওয়ার পর সমস্ত মিডিয়ার লিড নিউজ, সেকেন্ড লিড নিউজ, সর্বত্র হই হই রই রই পড়ে গেছে যে সব গেল, অর্থনীতি গেল, আমাদের মূল্যস্ফীতি বেড়ে গেল, জিনিসপত্রের দাম বেড়ে গেল, খাবো কি? আপনার কথার প্রসঙ্গ ধরেই আমি একটু বলতে চাই, আপনি খুব সহজভাবে আসলে বিষয়টি বুঝিয়ে বলেছেন। আমি একটু জানতে চাই, ধরুন তেলের দাম, জ্বালানির দাম 5 টাকা বাড়লো, সেই
ধরলাম আর কি, সেই 5 টাকা অনুযায়ী অন্যান্য জিনিসের দাম, যেসব জিনিস সম্পৃক্ত এই তেলের সাথে, এই তেলের জ্বালানির সাথে সম্পৃক্ত, মানে একটা ব্যালেন্স করে বাড়ানো হবে, কিন্তু এই ব্যালেন্সটা আসলে থাকে না। মানে বাড়লে মানে সেটাই আমি বলতে চাচ্ছি, সেটা ব্যালেন্স থাকে না। এবং এই পুরো টাকাটা আমি যেটা বলতে চাচ্ছি, এটা একটা মধ্যস্বত্বভোগীদের কাছে চলে যায়, যেটাকে খারাপ ভাষায় বললে আমরা ফড়িয়া বলি, দালাল বলি, সুবিধাভোগী বলি, মানে আরো ভাবে বললে যে সরকারের সাথে সম্পৃক্ত প্রভাবশালী, এদের হাতে চলে যায়। এটা সাধারণ মানুষ এটার উপকারটা পায় না। বলা হয় রাষ্ট্রীয় কোষাগারের টাকা আমি জনগণের টাকা কেন ভর্তুকি দিব, যেটা হারুনুর রশিদ যেটা বলেছেন যে যিনি দামি গাড়ি দৌড়ান তাকে কেন ভর্তুকি দিব, সেটা যেমন ঠিক। আবার একইভাবে যে এটা কন্ট্রোল যদি আপনি প্রপারলি করতে না পারেন, এটা যদি আপনি মেনটেন করতে না পারেন, সরকার যদি এটা প্রপারলি মেনটেন করতে না পারে, তখন কিন্তু এটার প্রভাব আরো অনেক বেশি পড়ে। প্রশ্নটা তো সেখানেই থেকে যায় যে মেইনটেইন করতে কেন পারে না, মানে সমস্যাটা কোথায়? সিন্ডিকেটের হাতে বন্দী সরকার। পারবে না, সেই মেকানিজম সেটা এই সরকার কেন, এটা অতীতেও দেখা গেছে, এটা কোনো সময় এটা পারে না, এটা করা সম্ভব হয় না, কারণ এটা সব জায়গায় এটা স্প্রেড করে দেয়। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আমরা এই গত 50 দিনে কি দেখলাম যে আপনার পেট্রোল পাম্পের সামনে সবচেয়ে বেশি লম্বা লাইন হলো প্রাইভেট গাড়ি এবং মোটরসাইকেলের, অথচ এই দুইটাই চলে পেট্রোল দিয়া, যে পেট্রোলের 100% ইয়ে হলো আমাদের লোকালি এটা প্রডিউস হয়, লোকালি এটা আমরা পেয়ে থাকি, সুতরাং এটা ইম্পোর্টের কোনো বিষয় নাই। অকটেনের বলা যায় যে 70%, 66 to 70% লোকালি প্রডিউস হয়, তাইলে এই অকটেন আর পেট্রোলের জন্য আপনার এত লম্বা লাইন হবে কেন? এটা এক ধরনের প্যানিক বাই যেমন হয়েছে, আবার এখানে কিছু পেট্রোল পাম্প মালিকরা তারা কিছু মজুতদারি করেছে, আবার প্যানিক বাই করে ব্যক্তিগত পর্যায়ে কিছু মজুতদারি হয়েছে, এবং সরকারও ভবিষ্যতের কথা চিন্তা করে তারা প্রথম দিকে, আমি বলবো যে প্রথম 15 দিন 20 দিন হয়তো সাপ্লাইটা প্রপার ছিল, ওই সময় আবার একটা রেশনিং এর কথা 1 সপ্তাহ ছিল, কিন্তু পরবর্তীতে এসে সাপ্লাইটাও সরকার হয়তো ভবিষ্যতের কথা চিন্তা করে কিছুটা কমিয়ে দিয়েছিল স্টকটা বাড়িয়ে নেওয়ার জন্য। এই জন্য মানুষ তেল পেতে বিড়ম্বনার শিকার হয়েছে। সরকার একটা উদ্যোগ নিয়েছিল, আমি মনে করি এটা ভালো উদ্যোগ ছিল, এটা এখনো মনে করি এটা বাস্তবায়ন করা দরকার, যে আপনার অ্যাপের মাধ্যমে তেলের এই ইয়েটা কন্ট্রোলটা করা, যাতে এটা মজুতদারির মধ্যে না পড়ে। কারণ আমি যদি নাম ধরেই বলি, যে কোনো একটা অ্যাপ, যেটা বিকাশ রকেট বলেন, বিকাশ বলেন, নগদ বলেন, এইটাতে যদি আমরা প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লেনদেন করতে পারি, গ্রামের সাধারণ মানুষ লেনদেন করতে পারে, এবং এটার মধ্যে লিমিট দেওয়া থাকে, আপনি জানেন যে একদিনে 1 ঘন্টায় কত ট্রানজাকশন করতে পারেন, একদিনে কত, 7 দিনে কত, একটা মাসে কত। তো এটা গাড়ির ক্ষেত্রে আমি পারবো না কেন? কারণ প্রত্যেকটা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আছে, আপনার এনআইডি কার্ড আছে। সো এগুলা যদি একটা ফিক্স অ্যামাউন্ট বলে দেওয়া হয়, এবং আপনি মাসে এত লিটারের বেশি তেল নিতে পারবেন না, এইটা যদি ফিক্স করে দেওয়া হয়, তাইলে এই মজুতদারি, আপনাদের দুজনের কথাতেই আসলে নানা আঙ্গিক চলে এসেছে। আমাদের একটা বিরতির সময় হয়ে এসেছে, বিরতির পরও আমরা একটু জ্বালানি নিয়ে আলোচনা করতে চাই, আপনারা সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে যুক্ত রয়েছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। বিরতির পর আবারও আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। হারুনুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা জ্বালানি নিয়ে একটু আলোচনা করতে চাই। জাহেদ চৌধুরী যেটা বললেন যে প্রথম দিকে দাম যে সরকার বাড়ায়নি, এটা ঠিক রয়েছে। আমি একটু সহজভাবে বুঝতে চাই, নানা রকম তর্ক বিতর্ক, মানে ইতিবাচক নেতিবাচক দিক রয়েছে। আপনি একটু আপনার মতো করে বলবেন যে আসলেই কোনটা ঠিক হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে না। জনগণ বলছে যে সরকার এটিকে ঠিকভাবে ট্যাকেল কিংবা নিয়ন্ত্রণ করতে পারেনি, পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেনি। একটু বুঝতে চাই আপনার মতো করে যদি একটু বলতেন। আসলে বিবেচনায় শুরু থেকে এটা হ্যান্ডেলিং এ সমস্যা হচ্ছে, যে আপনি দাম যদি বাড়ানোর প্রয়োজন পড়ে, মানে অ্যাডজাস্টমেন্ট যদি প্রয়োজন পড়ে, শুরু থেকে সাধারণ মানুষকে প্রস্তুত করা, মানে এটার কাছে অনেকগুলো বিষয় তো জড়িত। তো আপনি এবং তাহলে এই যে লম্বা লাইন, সেটা কিন্তু আপনি দেখতে পেতেন না। এই যে লম্বা লাইন হলো, দেশে তো জ্বালানি তেল ছিল এবং এখনো আছে, তাহলে এই যে আপনি আজকে বোধহয় লাইন কোথাও কোথাও ছিল, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ছিল না বলে আমাদের রিপোর্টাররা রিপোর্ট দিয়েছে। তাহলে এই লম্বা লাইন কমলো কেন? মানে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে জ্বালানি তেলের কালো বাজারই আমরা কথা বলছি, এটা কিভাবে হয়? আমি একটু আগেই বলেছি
যে তিনটা আমাদের ডিস্ট্রিবিউটর পদ্মা, মেঘনা, যমুনা, ইম্পোর্ট করে কে? আমাদের বিপিসি। তাহলে জ্বালানি তেল আমরা লোকালি কিছু প্রোডাক্ট হয় জ্বালানি তেল, পেট্রোল, অকটেন, যেটা বিপিসি কিনে আবার কিন্তু। সুতরাং এর কিন্তু ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া একদমই 100% গভর্নমেন্ট নিয়ন্ত্রিত। তাহলে জ্বালানি তেল কিভাবে আপনার এত বিশাল বিশাল জায়গায় আমরা পেলাম? সুতরাং কোন প্রক্রিয়া এটা কালোবাজারে গেল? তো এটা সুযোগ করে দাও, আর কিছুই না। আপনি দেখেন ব্যবসায়ীরা অভিনন্দন জানিয়েছে, তাদের কিন্তু এই যে যুদ্ধের বাজারে আঙ্গুল ফুলে কলা গাছ, এই যে প্রবাদ বাক্যটা, এটি কিন্তু অযথা না। এটা কিন্তু ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলা গাছ, তাদের ব্যবসা কিন্তু তারা করে নিয়েছে, কিন্তু জনগণের ভোগান্তি বেড়েছে। এবং আপনি দেখেন ওই সময় যখন তেলের দাম বাড়েনি, তখন যখন তেলের সংকট, তখন কিন্তু কালোবাজারে তেল পাওয়া যেত। আপনি যদি বিএনপি বস্তিতে যেতেন, অমুক জায়গায় যেতেন, এক গ্রুপ কিন্তু 200 টাকা লিটার তেল দিত। সুতরাং তেল যে কালোবাজারে তখন থেকেই বিক্রি হতো। অর্থাৎ আপনি যখন একটি অস্বাভাবিক অবস্থায় দেশ চালাবেন বা একটা সিস্টেমকে চালাবেন, তখন কিন্তু এই লুপ হলে কালোবাজারি বা বিভিন্ন জিনিস তৈরি হতো। সুতরাং আপনি শুরু থেকে এটাকে প্রস্তুত করা, জাতিকে কখনোই অযথা হোপ দিয়ে লাভ নেই। আমি এটা বললাম এই কারণে যে আপনি যেদিন জ্বালানি তেলের দাম বাড়ালো, সেদিন দুপুরে গভর্নমেন্টের নীতি নির্ধারকরা প্রেস কনফারেন্স করে বললো জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না। তাহলে সন্ধ্যাবেলা কিভাবে বাড়লো? আচ্ছা, প্রস্তুত করার বিষয়টা একটু ক্লিয়ার করবেন, মানে কিভাবে প্রস্তুত করতে সরকার? এটা কিন্তু দেশের মানুষ জানতো যে সারা বিশ্বে জ্বালানি সংকট। সুতরাং জ্বালানি তেলের দাম বাড়ানোতে দেশের কারুর কোনো আপত্তি তখন কিন্তু ছিল না, এবং তারা মনে করে যে জ্বালানি তেলের দাম না বাড়ালে। আমার এখন একটা পাল্টা প্রশ্ন জনাব হারুনুর রশিদ, তাইলে তখন আপত্তি ছিল না, এখন আপত্তি আছে না নাই? এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়াতে আমি বলি আছে না নাই? জি, আমি এখন আপনাকে ইয়েস নোতে অ্যান্সার না দিয়ে বলি যে আপনি যদি সেটা ওয়েল ম্যানেজমেন্টে তৈরি করতে পারেন, এখন হঠাৎ করে আপনি বাড়াই দিলেন, বাড়াই দেওয়ার পর হচ্ছে যে যার সুবিধাটা, ওই ব্যবসায়ীদের সুবিধাটা তৈরি করা, যে যার সুবিধাটা নেবে। আপনি একটু আগেই যেটা বললেন, যদি ওয়েল ম্যানেজড হইতো, আমি কিন্তু বারবারই বলছি এই সরকার 2 মাসের সরকার, সুতরাং তাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা যারা তারা ভেঙে হঠাৎ করে সবকিছু করে দেবে তা না। এবং জ্বালানি তেলের দাম বাড়লে সবকিছুই তার প্রভাব পড়বে, কিন্তু জ্বালানি তেলের দাম না বাড়ানোর কারণে এই 2 মাসে যে লোক স্বস্তিতে ছিল তা কিন্তু না। আপনি লম্বা লাইন দেখেছেন, কালোবাজারে তেল বিক্রি হয়েছে, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। কত এই যে লম্বা লাইন দেখেছেন, কালোবাজারে তেল বিক্রি হয়েছে কিংবা মানুষ কষ্ট করছে, এই সংখ্যাটা কত পার্সেন্ট? আমাদের 20 কোটি লোকের এটা 5%, 10%, নট মোর দেন দ্যাট। বাট এখন 100%, বাকি 90%ও এই দাম বৃদ্ধির ফলে আজকে আপনি গাড়িতে আসবেন, আপনাকে বাড়তি ভাড়া গুনতে হবে, গণপরিবহনে আসবেন। জাহিদ চৌধুরী, নিশ্চয়ই আপনার কাছে আমরা আসবো। আপনার আপনি যে প্রশ্নটি করলেন, কাউন্টার দেন, তাহলে সবাই কিন্তু ইনভলভ হচ্ছে, সাফারার হচ্ছে। আমি সেটাই বলতে চাচ্ছি। আমি তো প্রথম দিকের বক্তব্য শোনেননি, আমি তো প্রথম পার্টে যে বক্তব্য দিয়েছি সেটা আপনি শোনেননি, এই কারণে আপনি মাঝখান থেকে ইন্টারাপ্ট করছেন। আমি শুনেছি আপনার বক্তব্য, আমি শুনেছি। আমি বলি যে আমি বলছি এটার যে প্রভাব, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি সেটা শুনেননি। এটা প্রভাবের কথা শুরুতেই আলাপ হয়েছে। আপনার এই প্রভাব তো আপনি এড়িয়ে যেতে পারবেন না, প্রভাব তো পড়বে। তবে আমাদের আমি বলবো যে আপনি 50 দিন মানুষকে এটলিস্ট স্বস্তিতে রাখতে পারেছেন। মোটেই স্বস্তিতে রাখিনি। 50 দিন বিদ্যুতের দাম বেশি দিতে হয় নাই, 50 দিন আপনার ভাড়া বেশি দিতে হয় নাই, 50 দিন আপনার পণ্য বেশি দাম দিয়ে কিনতে হয় নাই। ঠিক, আপনারা দুজন আজকে যেভাবে কথা বলছেন, কিংবা আমি যদি তর্কের খাতিরেও বলি, তর্ক করছেন, পুরো বাংলাদেশই আসলে এভাবেই আসলে কথা বলছে, বাংলাদেশের জনগণও বলছে। হারুনুর রশিদ, আপনার কথা আমরা একটু শুনি, তারপর আসবো আমরা জাহিদ চৌধুরীর কাছে। জাহিদ ভাই, আমি একটু বলি, আপনি কাউন্টার না দিয়ে আপনার সময় আপনি বলবেন যে এখন যেটা হবে সরকারকে এইতে, আপনি যেটা বললেন যে 50 দিন রিলিফ দিল, এই 50 দিন রিলিফ দেওয়ার জন্য এখন $200 কোটি জন্য হাপিত্তেশ করতেছে। IMF এর লোনের জন্য ধর্ণা দিচ্ছে, পাচ্ছে না। আপনি আরো অনেক জিনিস পাবেন না, আরো অনেক বিশৃঙ্খলা তৈরি হবে। এবং এই 50 দিন পর এখন ব্যবসায়ীরা তাদের লুটপাট শুরু করেছে। এই যে কালোবাজারে যে তেলগুলো ছিল সেগুলো এখন দ্বিগুণ দামে বিক্রি করে তারা লাল হচ্ছে। আপনি তো সেই জিনিসটা বুঝতে পারছেন না। একটা ইকোনমি যেটা হয়, ইকোনমি তার পারফেক্ট নিয়মে চলে, অর্থাৎ ইকোনমিকে কখনো আপনি টেম্পার করতে যেন না। যদি এটার দাম ন্যাচারালি বাড়ে, আপনি এটাকে কৃত্রিম ভাবে আটকাবেন না। কৃত্রিম ভাবে আটকাবার পর পানির স্রোত যদি কখনো বাদ দিয়ে আটকানো হয়, আপাতত রাখেন এই গ্রামকে রক্ষা করার জন্য। হারুনুর রশিদ, মোটামুটি ভাবে আপনার কথা বুঝতে পেরেছি, সারমর্মটা মোটামুটি চলে এসেছে। আমরা একটু জাহিদ চৌধুরীর কাছে আসতে চাই। ঠিক মতো না বুঝে অনেক সময় অনেকে মন্তব্য করেন। সুতরাং ইকোনমিক্স বুঝতে হয়, ইকোনমিক্স বুঝলে এই প্রবলেম গুলো থাকে না। জি,
একেবারে গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি আমি যদি বলি, আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথা হলো যে হারুনুর রশিদ যে কথাগুলো বলছেন স্বাভাবিকভাবে সেটাই, কিন্তু আমি বলবো যে সরকার একটা সাহসী উদ্যোগ নিয়েছিল, সাহসী উদ্যোগ নেওয়া, এটা যদি তারা ধৈর্য ধরতে পারতো, যদিও আলটিমেটলি এই যুদ্ধের প্রভাব আজকেও যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাও এটার প্রভাব দীর্ঘদিন ধরে চলবে। কারণ যে প্রোডাকশন শর্টেজ হয়েছে, আজকেই আমি দেখছিলাম যে একটা রিপোর্ট আসছিল রয়টার্সের, যে টোটাল প্রোডাকশন যে শর্টেজ আজকের দিন পর্যন্ত হয়েছে, এটারই দীর্ঘদিন পর্যন্ত এটার জের থাকবে আমাদের ইয়েতে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়। সো এটার একটা যুক্তি আছে, আমি এটা অস্বীকার করি না যে আপনার স্বাভাবিক প্রক্রিয়া ইকোনমি যদি চলতে দেন, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় ওইখানে আবার ওই কথাটি আসছে, আপনি বাংলাদেশের মতো দেশে আপনি ওয়েল ম্যানেজ করতে না পারলে আপনি যতই স্বাভাবিক প্রক্রিয়া, যতই অর্থনীতির তত্ত্ব কথা বলেন না কেন, বাস্তবে যে জিনিসটা হবে যে এখন এই একমাত্র জ্বালানির মূল্য এইটুকু বৃদ্ধির কারণে যে পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, এর জন্য সাধারণ মানুষকে 20 কোটি মানুষকেই সাফারার হতে হবে। এবং এটা আপনি বলছেন যে 50 দিন আগে করলে কি হতো, 50 দিন আগে করলে আরো 50 দিন আগ থেকে আপনি হতে এই সমস্যাটার সৃষ্টি হতো। আর আইএমএফ এর লোন বলেন, ঋণের কথা বলেন, এটা কিন্তু সবসময় থাকে। আমি তো বলি যদি সরকারের পক্ষে তার রেমিটেন্স ঠিক থাকতো, যদি এখন এটা থাকার সম্ভাবনাটা খুবই কম, কারণ মিডল ইস্ট অন্যতম একটা সোর্স রেমিটেন্সের, এবং আমেরিকা, ইউরোপ, আমেরিকাও সোর্স, এবং গার্মেন্টস এক্সপোর্ট আমাদের আরেকটা ফরেন রেমিটেন্স এর আরেকটা অন্যতম সোর্স। তো এই দুইটা সোর্সেই কিন্তু আমাদের হিট করেছে এবং হিট করবে এবং এটা কন্টিনিউ করবে। বাট আমার যদি রেমিটেন্স বেটার থাকে তাইলে আমি তো বলবো যে আইএমএফ এর লোন না নিয়ে যদি সরকার দেশ চালায়, বেটার থাকবে। আপনি তো আপেক্ষিক কথা বলছেন, রেমিটেন্স কিভাবে বেটার থাকবে? আপনি যেটা বলছেন সব তো আপেক্ষিক যে থাকে। তো আমি যদি বলি যুদ্ধ যদি না বাড়তো তাহলে দেশ ভালো থাকতো, আমি যদি বলি রেমিটেন্স কিভাবে থাকবে? আপনি বলেন রেমিটেন্সটা থাকবে কিভাবে? জাহেদ ভাই একটু বুঝায় বলেন না, রেমিটেন্স থাকবে কিভাবে? ওই অঞ্চলে তো যুদ্ধ, ওই অঞ্চলে তো যুদ্ধ। আসলে আজকে আমরা যে শোটি করছি পুরো বাংলাদেশের অবস্থায় আসলে সেরকম, মানে বাংলাদেশের মানুষও এসব বিষয় নিয়ে তর্ক করছে।